নমস্কার, বেকারের মুখপাত্র থেকে অর্ক দত্ত বলছি। নিশ্চয়ই আপনারা সকলে ভালো আছেন। যারা চ্যানেলটি নতুন নতুন দেখছেন তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। যারা বারবার দেখছেন অথচ সাবস্ক্রাইব করছেন না তাদেরকে বলবো অতি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে উৎসাহিত করুন। একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের কাছে চলে এসেছে। সে আপডেটটি হলো এনআইওএস ডিএলএড ভার্সেস রেগুলার মোডে যারা ডিএলএড করেছেন তাদের মধ্যে চরম দ্বন্দ্ব 19 নাম্বার কোর্টরুমে মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে। রিসেন্টলি আপনারা সকলেই জানেন যে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশনে এনআইওএস থেকে যারা ডিএলএড ট্রেনিং করেছেন তারা সার্ভিসের ক্ষেত্রে, প্রমোশনের ক্ষেত্রে এই ডিগ্রি বৈধতা লাভ করেছে। এর ফলে নতুন করে যে 2022 সালে টেটকে কেন্দ্র করে যে রিক্রুটমেন্ট হয়েছিল সেই রিক্রুটমেন্ট প্রসেসে 11,765 যে প্যানেল হয়েছে সেই প্যানেলে এনআইওএস থেকে যারা ট্রেনিং করেছিলেন তাদেরকে পর্ষদ বাদ দিয়ে নিয়োগ প্রসেসকে কমপ্লিট করেছেন। আর হয়তো কিছু সিট বাকি রয়েছে, সেটা সুপ্রিম কোর্টে একটি এসএলপি হয়েছে। সেই এসএলপির পরিপ্রেক্ষিতে 2 থেকে 2,500 সিট আছে। 9,553 জনের প্যানেল বেরিয়ে গেছে এবং তারা স্কুলে জয়েন করেছে। বাদ বাকি সিটটা কারা পাবে, কিভাবে পাবে, সেটার জন্য সম্ভবত সুপ্রিম কোর্টে মামলা পেন্ডিং রয়েছে। এর পরিপ্রেক্ষিতে এখন যেহেতু পর্ষদ এনআইওএস থেকে যারা ট্রেনিং করেছিলেন তাদেরকে বাদ দিয়ে এই 11,765 যে প্যানেল প্রস্তুত করার পরিকল্পনা গ্রহণ করেছিলেন এবং বেশিরভাগটাই কমপ্লিট করে দিয়েছেন। বাকি অংশটুকু পেন্ডিং আছে, শুধু সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী হবে। এই ক্ষেত্রে মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসু মহাশয়ের এজলাসে এক উত্তাল পরিবেশ তৈরি হয়ে গেছে। মাননীয় আইনজীবী ফিরদৌস বাবু একটি গুরুত্বপূর্ণ মামলা ফাইল করেছিলেন কিছুদিন আগেই। এর শুনানি হয়েছে 20 ডিসেম্বর। শুনানির দিন কোর্টরুম উত্তাল হয়ে উঠেছে এবং আইনজীবী ফিরদৌস বাবু অত্যন্ত রাগান্বিত অবস্থায় কড়া ভাষায় বেশ কিছু কথা বলেছেন। এর ফলে এই 11,765কে কেন্দ্র করে বেশ কিছু সমস্যা তৈরি হলেও হতে পারে। হ্যাঁ বন্ধু, একদম ঠিক শুনেছেন। ফিরদৌস বাবুর পর্যবেক্ষণ, তিনি পরিষ্কারভাবে আর্গুমেন্টে বলছেন যে এনআইওএস থেকে যারা ট্রেনিং করেছেন মিস আন্ডারস্ট্যান্ডিংয়ের ফলে তারা এই নিয়োগে অংশগ্রহণ করতে পারেনি। সেটি সুপ্রিম কোর্ট রিভিউ পিটিশনে পরিষ্কার করে বলেছে। এরা বৈধ ছিল, আজও আছে।
পর্ষদ এদেরকে এই 11,765 প্যানেলে অন্তর্ভুক্ত করুক, কারণ এটা সুপ্রিম কোর্টের অর্ডার। আর এটা যদি মান্যতা না দেয় পর্ষদ, তাহলে এই 11,765 প্যানেল কিন্তু ভবিষ্যতে অনিশ্চয়তার মধ্যে পড়ে যাবে। এই এমনই কড়া মন্তব্য করেন আইনজীবী ফিরদৌস বাবু। তার আগে দিব্যেন্দু বাবু এবং পর্ষদের আইনজীবী রাতুল বাবু পরিষ্কার করে বলেন যে যেহেতু সুপ্রিম কোর্টে এই 22কে কেন্দ্র করে 22 রিক্রুটমেন্টকে কেন্দ্র করে একটি এসএলপি পেন্ডিং আছে, এই এসএলপি পেন্ডিং থাকাকালীন অবস্থায় কোনো ক্রমেই এই মামলা সিঙ্গেল বেঞ্চ শুনতে পারে না। কিন্তু সেটি রাতুল বাবুও বলেন এবং সেটি দিব্যেন্দু বাবুও পরিষ্কার করে বলেন, এবং দিব্যেন্দু বাবু আরও বলেন তিনি এনআইএস ডিএলএডদের জন্য রাজাশেখর মান্থা মাননীয় বিচারপতির এজলাসে একটি মামলা করেছিলেন, যাতে করে এনআইএস থেকে যারা ট্রেনিং করেছেন তারা যাতে রিক্রুটমেন্টে অংশগ্রহণ করতে পারে। কিন্তু সেই সময় মাননীয় বিচারপতি প্রত্যাখ্যান করেছেন। এই জায়গাগুলোকে তুলে ধরার চেষ্টা করেছেন ঠিক কথাই, কিন্তু আইনজীবী পরিষ্কারভাবে বলেন ফিরদৌস বাবু যে সুপ্রিম কোর্ট যেহেতু এনআইওএস থেকে ডিএলএডকে কি করেছে, পারমিশন দিয়েছে, সেই অর্থে আমার পিটিশনারদেরকে 11,765 মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে। মাননীয় বিচারপতি পরিষ্কার করে বলেন যে আপনার পিটিশনাররা সুপ্রিম কোর্টের জাজমেন্টে, রিভিউ জাজমেন্টে কি কোনোভাবে পসিবল 11,765-তে অন্তর্ভুক্ত করার? তখন ফিরদৌসবাবু পরিষ্কার বলেন ইয়েস স্যার। তার পরিপ্রেক্ষিতে তিনি বলেন প্রাইমারি বা প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবী রাতুল বাবুকে পরিষ্কার করে তিনি হলফনামা জমা দেওয়ার নির্দেশ প্রদান করেন এবং রাতুল বাবুও পরিষ্কার করে বলেন যে মাই লর্ড, এটা নিয়ে উচ্চতর ক্ষেত্রে বা পর্ষদের মতামত নেওয়ার প্রয়োজন রয়েছে। পর্ষদের মতামত ছাড়া বা পর্ষদের স্ট্যান্ড পয়েন্ট ছাড়া এ কথা এই মুহূর্তে বলা সম্ভব নয়। অর্থাৎ এনআইওএস ডিএলএডকে 11,765-র মধ্যে অন্তর্ভুক্ত করা হবে কি না সেটা নিয়ে পর্ষদ কি ভাবছে, এটার জন্য কিছু সময় দেওয়া হোক মাই লর্ড, এবং এটাকে পরবর্তী শুনানি হিসাবে জানুয়ারির প্রথম সপ্তাহে রাখার কথা তিনি বললেন। অর্থাৎ মাননীয় বিচারপতিও মেনে নিলেন। তিনি বললেন অফকোর্স। তাই 7/1/2025 নতুন বছরে একটি গুরুত্বপূর্ণ মামলা শুনানি হতে চলেছে। পর্ষদ হলফনামা আকারে জমা দেবে। এনআইওএস থেকে যারা ডিএলএড করেছে তারা 11,765-র মধ্যে থাকবে না থাকবে না। যদি 11,765-র মধ্যে থাকে তাহলে নতুন করে কি প্যানেল তৈরি হবে না? এই নতুন করে প্যানেল তৈরি করতে গেলে তো সিটটা বাড়াতে হবে। তাহলে
সিট কি নতুন করে অ্যালটমেন্ট করা হবে, না এই 11,765-র মধ্য থেকেই এনআইওএস থেকে যারা ডিএলএড করেছে তারা ঢুকবে? ঢুকলে তো রিপ্যানেল করতে হবে, এবং রিপ্যানেল করলে তো বহু জনের চাকরি চলে যেতে পারে। আমি ভয় দেখাচ্ছি না বন্ধু, আমি জাস্ট যে ফ্যাক্টটা সেটা বলার চেষ্টা করছে। আমি চাই কোনো যোগ্য ইন সার্ভিস যদি কেউ থেকে থাকে তাহলে তার চাকরি যেন কোনো মতে না যায়। কিন্তু এখন যা বর্তমান পরিবেশ পরিস্থিতি, তাতে করে কিন্তু রেগুলার মোডে যারা ডিএলএড করেছে তাদের সাথে এনআইওএস থেকে যারা ডিএলএড করেছে তারা সম্মুখ সমরে লড়াই হচ্ছে 19 নম্বর কোর্টে মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে। পাল্লা কিন্তু ভারী। এনআইওএস থেকে যারা ডিএলএড করেছে তাদের কিন্তু পাল্লা ভারী, কারণ সুপ্রিম কোর্টের জাজমেন্ট রয়েছে। তারা কিন্তু প্রকৃতপক্ষে 11,765-র সঙ্গে কিন্তু অবশ্যই করে অ্যাড হলেও হতে পারে। দেখতে থাকুন পর্যবেক্ষণ কোন দিকে যায় এবং শেষ হাসি কারা হাসে, ফাইনাল অর্ডার কোন দিকে যায়। যদি খবরটি ভালো লাগে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।